হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা দেখছো যে নীতিবিদ্যা বা এথিক্স এবং এই এথিক্সের পার্ট 2। এবং তোমরা আমাকে জানিয়েইছো যে হচ্ছে পার্ট 1টা তোমাদের ভালো লেগেছে এবং মানে এর পরবর্তী মানে আরো যেন আমি তোমাদেরকে পার্টগুলো কমপ্লিট করে দিই। তো সেই রকম ভাবনা চিন্তা করেই আমি এবার পার্ট 2টা নিয়ে চলে আসলাম। আর হচ্ছে তোমরা রয়েছে ইয়োর ফিলোসফিতে, আর তোমরা জানো যে ইয়োর ফিলোসফি একমাত্র মানে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম যেখানে এসএলএসটির সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও করানো হচ্ছে না ফ্রিতে, বাদ বাকি সব জায়গায় পেইড প্রমোশন চলছে আর কি। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে অন্ততপক্ষে এমন একজনও যেন বাকি না থাকে বা বাদ যেন না যায় যে আর্থিক কারণে পিছিয়ে পড়ছে, এরকমটা যেন একদমই না হয়, এটা আমার লক্ষ্য। তো সেই কারণে আমি একদম ফ্রিতে সমস্ত আহ, মানে পার্টগুলো নিয়ে চলে এসেছি। এবং আমি আমি ঠিক যে ব্যাপারে আমি বলবার চেষ্টা করছি সেই ডে 1 থেকে, সেটা হচ্ছে নিজেরা একটা আলাদা খাতা বানাও। আমি যেগুলো দিচ্ছি সেইগুলো একটা খাতার মধ্যে লেখো, এবং কিছু কিছু পার্টে যেগুলো আমি বলছি যে হ্যাঁ এইটা একটু বই থেকে পড়ে নিতে হবে, সেটা অবশ্যই পড়ে নাও। আর টেলিগ্রামে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো সলভ করতে থাকো। আশা রাখি এতে অনেকটা পরিমাণে হেল্প হবে। মানে অনেকটা মানে অনেকটাই। ফ্রিতে এতটা হেল্প না আর কেউ করে না, বিশ্বাস করো, আর কেউই করে না, কেউ করবেও না। মানে সবাই সঞ্জীব দা হয় না, একজনই আছে, সেটা আমি। তো চলো শুরু করা যাক এথিক্সের পার্ট 2। আর প্রেজেন্টার তো অবশ্যই আমি। শুরু করি আজকে প্রথম পার্ট, লিঙ্গ বৈষম্য। মানে জেন্ডার যদি ডিসক্রিমিনেশন হয় কোথাও, সেই পার্টটা নিয়ে আলোচনা করব। দেখো, আহ, যদি কোথাও এমন একটা বিষয় দেখতে পাও যেখানে বলে দেওয়া হচ্ছে এই বিষয়টি নারীদের জন্য আর এই বিষয়টি হলো পুরুষদের জন্য, তখন বুঝে নেবে যে হ্যাঁ, এটা কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে, লিঙ্গ বৈষম্য হচ্ছে। অর্থাৎ তাকে তার লিঙ্গ অনুযায়ী তাকে কোনো একটা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আর হচ্ছে লিঙ্গ অনুযায়ী আহ, আহ, ফেলা হচ্ছে না, এরকম একটা বিষয়। আহ, ধরে নেওয়া যাক যে কিছু কয়েকটা বছর আগে এরকমটাও ধরে নেওয়া হতো যে হচ্ছে ওই আমাদেরই কালচারে ধরে নেওয়া হতো যে হচ্ছে পুরুষ মানুষরাই কেবলমাত্র স্যুট বুট প্যান্ট পরেই তারা বেরোতে পারবে, মহিলারা পরতে পারবে না। তাদের জন্য কেবলমাত্র শাড়ি কিংবা গা ঢাকা পোশাকই তাদের জন্য প্রযোজ্য। কিন্তু বর্তমানকালে মানুষ আপডেটেড হচ্ছে এবং মানুষ আরো অনেক পরিমাণে এগোচ্ছে এবং ভবিষ্যতেও এগোবে। সুতরাং এই যে ডিসক্রিমিনেশন, এইগুলো যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কখনো একটা জাতি বা একটা সমাজ কিন্তু এগোতে পারবে না। তাহলে এগুলো কিন্তু জাতি বা সমাজকে এগোনোর পক্ষে একটা বাধা বা অন্তরায় হচ্ছে এই বিষয়টা। আহ, সুতরাং আহ, শিশু হোক বা নারী অথবা পুরুষ, তাদেরকে স্বাধীনভাবে উড়তে দাও, তাহলে কিন্তু একটা সঠিক পরিমাণে জায়গা তৈরি হবে, ভারতও এগোবে। যদিও কোথাও কোথাও এটা হয় না। চলো যে বিষয়টা সেটা দেখার চেষ্টা করি। যদি স্ত্রী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি হয় তাহলে তাকে লিঙ্গ বৈষম্য বলে। পুরুষ শাসিত সমাজ, অর্থাৎ আমাদের যে পেট্রিয়ার্টিক সোসাইটি রয়েছে, আমাদের যে সমাজ, সেই সমাজের কথা বলা হচ্ছে। পুরুষ শাসিত সমাজে নারীদের মধ্যে মেইলি ভাব, এই মেইলি ভাব কথাটা এই জন্য ইউজ করেছি, অর্থাৎ মানে ধরেই নেওয়া হয় যে নারী, সুতরাং তার তার যেন এই রকম কিছু একটা ভাব হতে হবে। একটু একটু হয়তো লজ্জা, ঠিক আছে, একটু হয়তো বেশি পরিমাণে কান্না, একটু হয়তো বেশি পরিমাণে আবেগী মন, ঠিক আছে, এইগুলো বোধহয় নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য নয়। ঠিক আছে, যদি কেউ মানে পুরুষরা কাঁদলে তাহলে তাকে বলেই দেবে মেয়েদের মতো কেন কাঁদছিস, মানে সিরিয়াসলি এমনটা হয় যে তাকে এরকম ভাবে শুনতেও হয় যে পুরুষদের মধ্যে, আর পুরুষদের মধ্যে পুরুষালী ভাব মানে একটা রাগী ভাব, গাম্ভীর্যতা ভাব, সেই রকম একটা ব্যাপার। আহ, হয়তো কথায় কথায় কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, সেটাও হয়তো পুরুষালী ভাবের মধ্যে পড়ে। হয়, কিন্তু হয় এখন অবধি আমাদের সমাজে অলিখিত অলিখিত ঘোষণাপত্র এরকমটা আছে। মানে লিখিত নয়, অলিখিত ঘোষণাপত্র এরকমটা আছে, এবং যাদের মধ্যে আছে সেই সমাজটি, সেই পরিবারটি পিছিয়ে রয়েছে, কখনোই এগোতে পারবে না, ব্যাকডেটেড আর কি, যাকে বলা যায় আর কি। তো উপযোগবাদী মিল আর হচ্ছে বেন্থামের যদি প্রসঙ্গ আসে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আহ, এই যে উম, নারীর আত্মবিকাশ,
ঠিক আছে? এই নারীর আত্মবিকাশে কিন্তু কোনোভাবে খর্ব করা যায় না। একটা বিষয় আমার খুব মনে পড়ছে। এই যে এথিক্স আমরা পড়ছি না, এই এথিক্সের যতগুলো পার্ট আছে, যতগুলো পার্ট, ঠিক আছে? নিজেদের বিচার বুদ্ধি খাটিয়ে সেটা দেখবার চেষ্টা করবে যে হচ্ছে উপযোগিতার বিচারে সেই পার্টটি সঠিক না ভুল। আমি রিপিট করছি আমার সেন্টেন্সকে। এরকম প্রশ্ন আসতেই পারে যে হচ্ছে উপযোগিতা মানে তোমরা জানো সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ লাভে, এরকম একটা কথাই বলা হয়। তো সেই রকমই উপযোগবাদের ক্ষেত্র, যেটা মিল এবং বেন্থাম আমরা বেশি পরিমাণে এখানে জানবো বা পড়বো, ইন ফিউচার পড়বো অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে আহ, মানে ওই উপযোগিতার নিরিখে যে পার্টগুলো আছে আমাদের সিলেবাসে, সেইটা কতটা পরিমাণে সঠিক এবং কতটা পরিমাণে ভুল, এইটা একটু নিজের বিচার করবার চেষ্টা করবে, কারণ এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, নেক্সট আর একটা পার্ট আমি যাব, সেটা হচ্ছে ধর্ম বা রিলিজিয়ান। বা ধর্ম বা রিলিজিয়ান বললে তো অনেকে রেড়ে করে তেড়ে আসবে, এরকম একটা ব্যাপার বর্তমানকালে হয়ে দাঁড়িয়েছে। এবং কাদের জন্য হয়েছে বলো তো? যারা রাজনীতি করে, রাজনীতিবিদদের জন্য হয়েছে। আগে এটা একদমই ছিল না। আগে মানুষ, মানে আমি মনে করি আগেকার মানুষ বরং বেশি পরিমাণে যুক্তিবাদী ছিল, বেশি পরিমাণে মননশীল ছিল, কিন্তু বর্তমানকালে সেসব আর দেখা যায় না। আহ, এখন বেশিরভাগ পরিবার, বেশিরভাগ মানুষ, তারা সবাই রাজনীতি কেন্দ্রিক বা রাজনৈতিক নেতা বা নেত্রী, তারা যেটা বলছে সেই সেই বিষয়ে উঠছে এবং বসছে। কারণ তাদের মানে এমনটাও মানে তারা ধরে নিয়েছে যে অমুক রাজনৈতিক নেতা বা নেত্রী হয়তো অমুক ধর্মটি স্বীকার করেছেন বা স্বীকৃতি দিচ্ছেন, বা তিনি হয়তো ফাউন্ডার বা সৃষ্টিকর্তা। এমন দেখা মানে এমনভাবে চলছে বর্তমান দিন। এবং এটা সত্যিকারের সমাজের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর। ইন ফিউচার যখন আমি সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন যদি আমি বোঝানোর চেষ্টা করি, যদি তোমাদের ইয়ে হয়, মানে তোমরা যদি জানতে চাও, তাহলে আমি সেটা বলবার চেষ্টা করব, নো ডাউট। তো দেখো, ধর্ম বা রিলিজিয়ান, ঠিক আছে? ধর্ম এমন, ধর্ম হচ্ছে সেটি যেটা হচ্ছে ধারণ করে, তাই না? ধৃ ধাতুর সাথে অনাট প্রত্যয় যোগ করে এসছে। তাহলে ধর্ম হচ্ছে সেটি যেটা কিনা ধারণ করে। তাহলে এই যে ধারণ বা যাকে বলা হচ্ছে ধৃতি, এর আর একটা আক্ষরিক অর্থ আছে, ধর্মের আর একটা আক্ষরিক অর্থ আছে ধৃতি, ধারণ করা। তাহলে ধারণ তো তাকেই করবে, তাই না? এই এই যে ধারণ বা এই যে বিষয়টা, এটা কিন্তু মানুষ সৃষ্টি করেছে। এমনটা নয় যে অমুক গড, ঠিক আছে, অমুক গড তিনি একেবারে সশরীরে নেমে এসেছেন, মানে স্বমহিমায়, সশরীর বলা ভুল হবে, স্বমহিমায় নেমে এসেছেন, এসে তিনি বলছেন যে এইটা এটা করো, এমনটা নয় কিন্তু। বহুবার, বহু ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে এমনটা দেখা গেছে কেউ না কেউ মাধ্যম হিসাবে কাজ করেছে। সুতরাং ধর্মকে কিন্তু মানুষ সৃষ্টি করেছে। মানুষ, তাহলে ধর্মের সৃষ্টিকর্তা বা ফাউন্ডার কিন্তু মানুষ। আমরা যেহেতু পড়াশোনা করছি, আমরা যেহেতু বুদ্ধি দিয়ে পড়াশোনা করছি, আমরা যেহেতু ফিলোসফি পড়ছি, সুতরাং আমরা এক্ষেত্রে জানবো বা আমরা এক্ষেত্রে বুঝবো যে হচ্ছে ধর্ম কিন্তু মানুষ সৃষ্টি করেছে। ঠিক আছে? মানে মানে মানুষই ধর্মকে সৃষ্টি করেছে আর কি, এটাই আমি আমি বলতে চাইছি আর কি। এবার দেখো, আর এই ধর্মকে কেন্দ্র করেই কিন্তু মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে। কিন্তু দেখো, একটা কথা ভেবে দেখো, আহ, মানে আমার বিধর্মী যারা বা তোমার বিধর্মী যারা, তাদের প্রত্যেকের শরীরে কিন্তু লাল রক্তই বইছে। সুতরাং আমাদের একটি একটি কেবলমাত্র ধর্ম, এবং আমরা জানি তা হচ্ছে মনুষ্যত্ব। এবং আমরা প্রত্যেকেই ফিলোসফি পড়েছি। ফিলোসফির ছেলেমেয়েরা এরকম ডিসক্রিমিনেশনের মধ্যে ঢোকে না, যেরকমটা অন্যরা ঢুকে যায়, যেরকমটা অন্যরা গা ভাসিয়ে দেয়। ফিলোসফির ছেলেমেয়েরা অন্ততপক্ষে যুক্তি দিয়ে বিষয়গুলো বোঝবার চেষ্টা করে বলে আমার বিশ্বাস। চলো, এটাও গেল তো একটা কন্ট্রোভার্সিক্যাল জায়গা, কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতেই পারে, যার জন্য এটা আমার নেওয়া আর কি। নেক্সট যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে ইউথ্যানেশিয়া। এবং ইউথ্যানেশিয়া থেকে পরীক্ষার প্রশ্ন হবেই, তুমি জানো, এবং এখান থেকে বাদ দেয়ও না। ইউথ্যানেশিয়া কি, সেই বিষয়টা একটু জানা যাক। ইউথ্যানেশিয়া হচ্ছে এমনই একটা বিষয় বা নিষ্কৃতি মৃত্যু বা কাঙ্ক্ষিত নিষ্কৃতি মৃত্যু, যেখানে রোগী চাইছে যে আমার হত্যা করা হোক, আর কখনো কখনো চায়ও না, তবে তো মানে তখনও তাকে হত্যা করা হয়। ব্যাপারটি এরকম, দেখো, অনারোগ্য ব্যক্তির অশেষ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য সহজ ও শান্তিপূর্ণভাবে যে মৃত্যু ঘটানো হয়, তার নামই হচ্ছে ইউথ্যানেশিয়া। এই প্রকার হত্যা কখনই কিন্তু অন্যায় নয়। মানে হয় না যে কাউকে বন্দুক দিয়ে একটা মেরে দিলাম কিংবা কারো পেটের মধ্যে ছুরি গুঁজে দিলাম, সেইটা যেমন অন্যায়,
এইটা তেমনি অন্যায় নয়, বরং আরো নৈতিক দিক থেকে সমর্থন করা হচ্ছে। এবং বহু ক্ষেত্রে দেখা গেছে, যেমন ফ্রান্সেও আছে, বহু ক্ষেত্রে দেখা গেছে যে সরকারের সমর্থন রয়েছে, পরিবারেও সমর্থন রয়েছে। ঠিক আছে, মানে এই যে নিষ্কৃতি মৃত্যু, এটার ক্ষেত্রে দেখো এই প্রসঙ্গে হিপোক্রেটিসের শপথ বাক্য একটু বলা উচিত। হিপোক্রেটিস এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি বলছেন যে একজন চিকিৎসক যদি তুমি হও, তাহলে সেই চিকিৎসককে অবশ্যই এটা মানতে হবে যে কোনো রোগীকে সে প্রাণঘাতী ঔষধ দেবে না, বা ওই রকম ওষুধ ব্যবহার করার পরামর্শও তিনি কাউকে দেবেন না। ঠিক আছে, এটা কিন্তু হিপোক্রেটিস বলছেন। এবং এই হিপোক্রেটিস ওর্থ বলে একটা পার্ট রয়েছে। কখনো সময় পেলে পড়ো। ঠিক আছে, এগুলো প্রাচীন সাহিত্য আমাদের, তোমরা পড়লে বুঝতে পারবে। চরক সংহিতা কখনো পড়ো, কেমন? আচ্ছা, প্রাথমিকভাবে ইউথ্যানেশিয়ার দুটো বিভাগ আছে, যে দুটো বিভাগ আমি এখন বলবো। এক হচ্ছে ভলেন্টারি ইউথ্যানেশিয়া, যেটাকে ঐচ্ছিক করুণা হত্যা বলা হয়, নেক্সটটা বলছি আর কি। তো এটা হলো একটা কাঙ্ক্ষিত হত্যা। রোগী যখন বলছে যে না, আমি আর এই রোগ যন্ত্রণা ভোগ করতে পারছি না, আমাকে প্লিজ মেরে দিন, প্লিজ হত্যা করুন, মানে কি বলতো, সে নিজে চাইছে, এইটা হচ্ছে ঐচ্ছিক করুণা হত্যা, এটা হলো ভলেন্টারি ইউথ্যানেশিয়া। নেক্সট, অনৈচ্ছিক করুণা হত্যা, নন ভলেন্টারি ইউথ্যানেশিয়া। এক্ষেত্রে না রোগী চাইতেও পারে না, এমন একটা অবস্থা। সে এমনই দুরারোগ্য ব্যক্তি, মানে মানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, আর এমনভাবে যন্ত্রণায় ছটফট করছে, সে বলতেই পারছে না যে আমাকে আমাকে হত্যা করে দাও। তখন তার এই অবস্থা দেখে তার পরিবারের লোকজন, অথবা কোনো দয়া পরবশ হয়ে কোনো হয়তো চিকিৎসকই হয়তো তাকে হত্যা করলেন। কিভাবে হত্যা করবেন? এমন তো না যে গুলি করে মেরে মেরে দেবে, তা তো নয়। এক্ষেত্রে কোনো একটা ইনজেকশন প্রয়োগ করবেন তিনি। তো এইভাবে কিন্তু যে হত্যা ক্রিয়া করা হয় সেটাকে বলা হয় অনৈচ্ছিক করুণা হত্যা। আশা কি বুঝতে পেরেছো যে ঐচ্ছিক করুণা হত্যা এবং অনৈচ্ছিক করুণা হত্যার মধ্যে পার্থক্য কোনটা? আচ্ছা, এখন আর একটা কথা মনে আসলো, সেটা হচ্ছে ভলেন্টারি ইউথ্যানেশিয়া আর হচ্ছে তোমার নন ভলেন্টারি ইউথ্যানেশিয়া, এই দুটো পার্টই তো জানা গেল। কিন্তু এখানে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে সক্রিয় কৃপা হত্যা বা সক্রিয় করুণা হত্যা, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় করুণা হত্যা। বলতে কি বোঝো, বা এরকম প্রশ্নও কিন্তু অনেক সময় পাওয়া যায়। তো সক্রিয় কোনটা আর হচ্ছে নিষ্ক্রিয় কোনটা, যদি এইরকম প্রশ্ন থাকে, বা অ্যাক্টিভ ইউথ্যানেশিয়া আর হচ্ছে প্যাসিভ ইউথ্যানেশিয়া বলতে কি বোঝায়, এরকম যদি থাকে, তাহলে এক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা উদাহরণ তুলে দেবে। যেরকম যদি বলা হয় যে কোনো একজন ডাক্তার, ঠিক আছে, কারণ এই কৃপা হত্যার মানে বিষয়টা তো ডাক্তারই করেন। ধরে নেওয়া যাক যে কোনো একজন ডাক্তার, তিনি ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে কোনো মারাত্মক ঔষধ প্রয়োগ করে কারো হয়তো জীবনহানি করে দিল। ঠিক আছে, সেটা কিন্তু হবে অ্যাক্টিভ। আর প্যাসিভ ইউথ্যানেশিয়া কোনটা, মানে উম, হয়তো মুখের মাস্ক যেটা রয়েছে, মানে অক্সিজেন মাস্ক, সেইটাকে হয়তো খুলে দিল, এবং সেই রোগীটা হয়তো ছটপট করতে করতে মারা গেল, মানে তার চিকিৎসা বন্ধ করে দেওয়া হলো, তাহলে হয়তো সে মারা গেল। এই রকম ক্ষেত্র কিন্তু হচ্ছে প্যাসিভ। আহ, যেটাকে অ্যাক্টিভ ইউথ্যানেশিয়া বলা হয়, সেটা কিন্তু যিনি ডাক্তার রয়েছেন, তিনি রোগীর কষ্ট লাঘবের জন্য কিন্তু এই কাজটা করে থাকেন। ঠিক আছে, আর আহ, নিষ্ক্রিয় কৃপা হত্যা যেটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আহ, এক্ষেত্রে ডাক্তার করছে কি বলতো, মানে তিনি আহ, ওই যে রোগী, রোগী তো বলতে পারছেন না, তো হচ্ছে তার পরিবারের লোকজনদের কাছ থেকে সম্মতি নিচ্ছেন। যেমন ধরে নেওয়া যাক যে ভেন্টিলেশন খুলে দিলে কিন্তু মানুষ মারা যায়, তাহলে ভেন্টিলেশন খুলে দেওয়া হলো এবং মানুষটি মারা গেল, তাহলে এইটা কোন প্রকার করুণা হত্যা, যদি এমনটা আসে পরীক্ষায়, তাহলে সেটা কিন্তু প্যাসিভ ইউথ্যানেশিয়া। বুঝতে পারছো? তাহলে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ কোনটা, সেটা বুঝতে পারলে তো? মানে অ্যাক্টিভ ইউথ্যানেশিয়া যেখানে ডাক্তার ইচ্ছে করে, সে কিন্তু রোগীর অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, সে হয়তো দেখলো, দেখে হয়তো সহ্য করতে পারলো না, একটা ইনজেকশন করে দিল, সেই রোগী মারা গেল। আর প্যাসিভ ইউথ্যানেশিয়া হচ্ছে সেটা যেখানে ডাক্তার রোগীর ফ্যামিলির কথা একবার, মানে তাদেরকে একবার জিজ্ঞাসা করে নিল যে আর কতদিন আপনারা রাখবেন এখানে, আপনাদের হয়তো টাকা পয়সা শেষই হয়ে যাচ্ছে, আপনারা কি আর পারবেন, বা হয়তো তারাই বললো যে আমাদের টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, আর তো টানতে পারছি না, এতদিন হয়ে যাচ্ছে, তার তো কোনো রিকভারি নেই, তাহলে কি করা যেতে পারে? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ভেন্টিলেশন সরিয়ে দেওয়া, এবং সরিয়ে দিলে কিন্তু সেই ব্যক্তি মারা যাবে।
এইটা হচ্ছে প্যাসিভ ইউথেনেশিয়া। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ কিন্তু আশা রাখি আমি বোঝাতে পারলাম। ঠিক আছে? ঠিক যেমন ভলেন্টারি আর হচ্ছে নন ভলেন্টারি বোঝাতে পেরেছি, ঠিক তেমনি অ্যাক্টিভ আর প্যাসিভটাও বোঝাতে পেরেছি আমি আশা রাখছি। আর করুণা হত্যার কথা বলা হচ্ছে, তো এই করুণা হত্যা বা হচ্ছে কৃপা হত্যা বা ইউথানেশিয়া এটা কিন্তু ক্ষেত্র বিশেষে স্বীকার করা হয়। মানে কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতে পারে এইরকম কিন্তু আহ, বিষয় আছে। যেমন ফ্রান্সেও কিন্তু এটা স্বীকার করা হয়েছিল। আচ্ছা, আমাদের আমাদের দেশেও কোথাও কোথাও কিন্তু এই বিষয়টা স্বীকার করা হয়। আচ্ছা, তো এই বিষয়টা কিন্তু এই অবধি থাকুক। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার ফর মোর আপকামিং এক্সাইটিং ভিডিওস। আর প্রেজেন্টার তো আমি রয়েইছি। অনেক ধন্যবাদ এতটুকু দেখবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা পড়াশোনার ভিডিও যেখানে থাকবে। এবং আমি আশা রাখছি যে তোমরা এই পুরো পাঠটা নিজেদের খাতার মধ্যে লিখে নিয়েছো, ভবিষ্যতে আর কখনো ভুলবে না। এবং তোমরা মানে তোমরা তোমাদের যে সকল বন্ধু রয়েছে যারা সত্যিকারে পড়াশোনা করে আর কি, তাদের সাথে এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিয়েছো বা দেবে, এতটুকু আমি ভরসা রাখছি। এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখছো, এটাও একটা বড় ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ এতটুকু দেখবার জন্য।